বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবদর আর আলমাস শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে। নতুবা এতক্ষণে কি একবার এদিকটা আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবলো কিছুক্ষণ, পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিলে থাকলে অবশ্যই সে যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ মেয়েকে বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না, অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর ও শালাদের ব্যবহার কি শ্রী! একেবারে শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়াইগন্ডে উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্ত নিয়ে তাকালেন তুর্যর পানে, থমথম কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যর দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল, চারিদিকে শুধু রাজাকার আলবদর আলমাস সে ভরপুর, তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দাও। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামলো তুর্য। আবার বলল, বেহায়া যখন হয়েছি, বেহায়া আরও হব, তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়লো। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ চলো, আমরা এখানে থেকে আর কোনো কাজ নেই আমাদের। কথাটা বলে তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্র সহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো, নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বেরোতে এত দেরি হলো কেন আহাম্মু? দেখছিলি না ওই রাজাকার আর রক্তে গড়া দুইটা আলবদল আলমাস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো? আর একটু হলে মুরগির বাচ্চার মতো বউকে বিধবা করে দিয়ে আমি আক্কা পেয়ে যাচ্ছিলাম। বাও! আরুষ বলল না কিছু, ড্যাব ড্যাব চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্যকে সত্যি বলছে নাকি অভিনয় করছে, কারণ তুর্যের সাথে সে এতদিন আছে, এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখিনি সে। তার উপর আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকতে থেকে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকারার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলে, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়াল রাখা উচিত ছিল বোধহয়। বেটার শুধু হাঁস মুরগির উপর নজর, দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আর হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়াচ্ছে করছে। আমি শুনলো তুর্যের কথা আর ভীষণভাবে বলতে ইচ্ছে করছে, কই আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালা এতক্ষণ তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতে এসেছিল। কই তখন তো ঠিক তেজি সরে তাদের সাথে কথা বলছেন, বেহায়ের মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনাম করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বয়স তার ঘাট ধরে রাস্তার কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে দিছে, যা মির্জাফরের বংশধর ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যাক। নিজের জানের মায়া সব প্রাণীর আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকালে সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতিমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছাড়িয়েছে, জানান দিচ্ছে নিজের বিদায়। তুর্য এই কর্ষণে এসে দাঁড়িয়ে রয়েছে পৃথার বাড়ির সম্মুখে। বিকালের দিকে হুট করে কল এলো, আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসায় জরুরি কাজ পড়েছে, দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়েকটা দিন হয়েছে তাও বউ খোঁজ পিছনে লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজের গতিতে।
এখন সে গতিতেও না, গা ভাসাতে হবে, নয়তো বউটাকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একবার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটাকে, তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা যাবে সেই বহুদিন আগের থেকে। পিতা তাদের বাড়ির ছাদে ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা, দুপুরে তার মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গেছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যে বলছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে, আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো, যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তর সুফিয়া বেগম দিলেন না। আমতা আমতা করে বলেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পিঠা নিজ মনে দুপুরে ঘটনাগুলো ভাবতে লাগলো। তাকালো রাস্তার দিকে, হঠাৎ তার চোখ পড়ে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোক। পিঠার ভুরু কুচকে গেল, এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখে পিঠার বিগ্রানো পিঠা একে একে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো। হঠাৎ ছাদের এক করে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তে মাথা গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরো। তারপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যের ফর্সা কপালটায়। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুত ইটের টুকরোটা ছুঁড়ে মারলো তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরোটা খুব সুন্দরভাবে লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য, দ্রুত নিজের ডান হাত তুলে কপালে চেপে ধরল। কণ্ঠে তুলল আহা মূলক ব্যথাতুর ধরে। পিঠে দ্রুত বসে পড়লো আড়ালে, যাতে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো। না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরোটা কে মারলো? নিশ্চয় তার রাজাকার শ্বশুরের দলবল কেউ। এছাড়া এখানে তো আর কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেললো, কপাল থেকে হাত নামিয়ে ধরলো চোখের সামনে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে। তুর্য কপাল টান টান করে দেখলো সেই রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো। আমি তার কপাল ফাটিয়ে। সূর্য আকাশ দখল করেছে চারিদিকে, নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যের ঘুম ভাঙে না এখনো। হোটেলের শুভ্র রাঙ্গা বিছানা দখল করে উদাম শরীরে উপর হয়ে শুয়ে আছে। তোমর অব্দি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানলা থেকে আসা মৃদুর আলো। উস্কো ফুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যের ঘুমের মধ্যে কক্ষের দরজায় টোকা পড়ল। বাইরে থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতে বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যে চোখ মুখ কুচকে ফেললো ছেলেটা। আরুষ আবার ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে? তুর্যের কর্ণে হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকে তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পিঠার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতে 9টা বাজিয়ে দিল। সব ওই মেয়েটার দোষ। কাল রাতে বহু চিন্তায় চিন্তায় তো ঘুমাতে দেরি হয়েছে। না, মেয়েটা ধরা দিচ্ছে না তার নিকট, আর না শান্তিতে থাকতে পারছি। ধপ করে চোখ মেলে তুর্য দুহাত ভর করে বিছানায় উঠে বসলো। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়লো পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষে পেটানো ফর্সা শরীর। কালো বড় বড় লোম দ্বারা আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টার স্থান পাওয়া গেল পেটের 2 চারপাশের ভাঁজের স্পর্শে। ডান হাতে তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা এখানকার সব কাজ কর্ম মিটিয়ে নেই, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আরুষের দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাছে। তুর্য মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকে কাজে রেখে সকালের নাস্তা না করে চটজলদি বেরিয়ে পড়লো পিঠার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউটার দেখা আজ পাওয়া যায়। এমনিতে কয়টা দিন ঢাকায় কাটাবে, বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে পেয়ে যে আর কয়েকটা দিনের জন্য আবার ঢাকায় যাচ্ছে, এটা কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে না? তা কি তার মুরগির বাচ্চার বউটা জানে? একদম জানে না। মেয়েটা তো এইটুকুই জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পিঠার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পিঠা আর রিদি আজ একসাথে কলেজে এসেছে। শুভ্র রাঙ্গা কলেজের ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরাঙ্গা নরম দেহখানা, মাথায় আবার শুভ্র রাঙ্গা হিজাব বাঁধা।
পিঠার কলেজের ড্রেসটা সম্পূর্ণ আলাদা। মাঝে মাঝে পিঠার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং একটা বিধবার ড্রেস। তখন পিতার খুব করে ইচ্ছে করে কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে আপনারা দয়া করে আমাদের এই বিধবার পোশাকটা বাতিল করুন। বিয়ের আগে কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত তো সাহস নেই। তাছাড়া এসব কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাথ ধরে হেলে ধরে হাঁটতে হাঁটতে পিতার হঠাৎ চোখ পড়লে তুর্যের পানে। সেটা একটা কালো গাড়িতে এর সাথে হেলা নিয়ে দাঁড়িয়ে আছে, কপালে ওয়ান টাইম করা একটা ব্যান্ডেজ জল করছে। পিতার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়া কথা। মেয়েটার মনে অপরাধ বোধ জন্মালো, মায়া হলো তুর্যের জন্য। তবে পিতার চিন্তার মধ্যে হইয়াই করে উঠলো হৃদি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই এই লোকটা তো ওকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানা নিয়েছিল। পিতা ভুরু কুচকালো। এই লোকটা তো সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চেনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পিতা কিঞ্চিত সময় নিয়ে ভাবলো। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজ নেয়নি তো? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষ তাকে খোঁজার কারণ এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসতে না। এই জন্য বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখে দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যের জন্য পিতার হৃদয়ে জন্মানো মায়া ফুস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তত্তর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ি চাপা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখেছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কিনা একটু বলেছে তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামি পরিচয় দিবে ভাবতে পারেনি পিতা। না, এখন অবধি বাবার পর্যন্ত বিষয়টা যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবে না। পিতা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের সম্মুখে। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতে পারিনি। তুর্য ভুরু কচকালো পিতার গলায়। গাড়িতে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতে পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়ির আমার নামে নালিশ করতে যাওয়ার সময় কি একটা ছোট্ট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। কিন্তু কুঞ্চিত ভুরুজোড়া আর কোর কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পিতা কপাল কুঁচকলো। সরু দৃষ্টিতে তুর্যের পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছে পোষণ করছেন না? তুর্য নিজের দুই হাত বগল দাবা করলো, নির্বাকার ভঙ্গিতে বলল, না, আমার অত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্য প্রথমে না কথাটা আপনিতে স্বস্তি নিঃশ্বাস পেল, পরের কথাগুলো কর্ণে পৌঁছাতে তেতে উঠলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোকটা কি বলেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তে, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। মুখ সামনে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেবো। পিতা ভেঙচি কাটলো, মুখ দেখিয়ে বলল, ভেঙে দেখুন তো। একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্য আপনার ওই ইংরেজদের বড়লোকই জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব। এইটুকু পাদামলে মেয়ে তাকে কিনা জেলে পুড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্য জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করার দুঃসাহস দেখাতো না। তুর্য হেসে বলল, পিঠার দিকে তেড়ে গিয়ে নিজেকে সংযত করলো। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতে বাইরে আসতে দেওয়া যাবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলসটা ছাড়তে হবে। ক্রোধে ফোঁসফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তে সাই সাই করে পিতার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। পিতার ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব, যত সব ইংরেজদের বংশধর। কথা বলতে বলতে মেয়েটা ঢুকে গেল কলেজের ভেতরে। একটু পরে ক্লাস শুরু হবে। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র প্রদাহকে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়ক সাই সাই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎ আরও রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নিয়ে এক জঙ্গলের রাস্তা। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই।
শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর শ্রেণীর প্রাণী এবং কীটপতঙ্গ সমাগম। সূর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টিতে বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিৎ পথ পাড়ি দিতে সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা এক বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভিতরে দিকে ঢুকলো সূর্য। দুজনে এসে থমকে দাঁড়ালো একটা শেওড়াপলা স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। সূর্য ভুরু কুচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো করে শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবিটা বের করে খুললো তালাটা। সূর্য সময় ব্যয় করলো না। পুরনো কাঠের দরজায় ক্যাচ ক্যাচ ধ্বনিতে তুলে ভিতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত অন্ধকার রুমটা। সম্মুখ দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিসেবে ওখানে তুলেছে। সূর্য তেতে উঠলো, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আহাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ার কেন এই দিশুতে লোকজনকে বেঁধেছিস বেয়াদব? আর হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে দিল, ফেললো নিচে। সূর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে এক টানে মুখ খুলে নিল লোকটার। মুখে লাগিয়ে রাখা এতক্ষণ কোষ্ঠীপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকার ধ্বনি। সূর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকে ঠান্ডা করতে বলল, শাহিন মির্জা জাল টাকা, ড্রাগ, ইয়াসহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকে খুন করেছিল। কথাটা বলে ভুরু কুচকালো সূর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমার কি এখন মনে হয় বউটাকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে না আর জ্বালানো কমাচ্ছে না। আর কাছাকাছি মুখ করে আমতামতা করলো, বউ মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? সূর্যের কপালে ভাঁজ পড়লো। ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে সূর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো, দুনিয়ার সম্পর্কে জেনে গেছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে মারলি? তোর শ্বশুর কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়াত্মক দৃষ্টি তাকালো সূর্যের পানে। কম্পিত বলল, আপনি কে? সূর্য বাঁকা হাসলো। আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুষ শেখ। আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছতে কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়াত্মক দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অস্ফুট স্বরে কণ্ঠে বলল, আরুষ শেখ। সূর্য উঠে দাঁড়ালো। আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসি, কল্পনার বউয়ের সাথে বাসরটা সারে, ততক্ষণে তুই এটা সেবা যত্ন কর। কথাটা বলে সূর্য ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো এদিক সেদিক, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণে কাঁচামাচি খোলসটা ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তে আরুষের চোখ মুখে উঠে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারে রাখা মোটা রড একটা হাতে তুলে নিল। বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু দ্য হেল, নরকে তোমাকে স্বাগত। ঘন্টাখানে কেটে গেল। আরুষ বেরিয়ে এলো রং চং উঠে যাওয়ার সাথে সাথে কক্ষ থেকে। ঘেমে নিয়ে 100 অবস্থা ছেলেটার। শার্টের উপর দুটো বাতান খুলে সে এগিয়ে গেল গাড়ির দিকে। সূর্য গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাছামাছি ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আরুষ ভয় না পেলে সূর্য নামক প্রাণীকে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালো করে জানে সূর্যের ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘুরালো। একবার ভাবলো সূর্যকে ডাকবে, তবে পরক্ষণে মন পরিবর্তন করলো। এখানে আর অতিবাহিত করাটা ঠিক হবে না। অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, যেখানে কাজ আছে অনেক। একটু কেসে গলা পরিষ্কার করলো আরুষ। ধীর কণ্ঠে বলল, স্যার। সূর্য নড়ে চড়ে উঠলো। বিরক্ত তো কপাল কুচকে চোখ দুটো খুলে সাথে সাথে আরুষের পানে তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটার মাঝপথে আটকে। কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তো সহ্য হলো না। কাকের মতো কাকা করতে করতে উড়ে এলে। শুধু শুধু কি আমি তোকে মির্জাফরের বংশধর বলে? আর আমতা করলো। বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতেই এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। সূর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে। আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বসো, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেললো। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভিতরে বেশ সাহস সঞ্চার ঘটলো। অতঃপর বলল, স্যার, আপনি আর কয়েকদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন।
নাক মুখ কুচকালো তুর্য, অন্তত গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাফরের বংশধর, একদম আমার নামে মিথ্যে বদনাম ছড়াবে না। আমি মোটেও নুন দিয়ে বড়াই খাই না, আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়াই কিনে খাই, আর কোনোভাবে 2-4টে টক বড়াই বলে তোকেই খাওয়াই, নিজে খাই না। আর হতাশ হলো, এই লোকের সাথে কথা বলাই বেকার, এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় বাড়ি মেরে ফাটিয়ে হাসপাতালে 2-4টে সেলাই নিয়ে বাড়ি ফেরা ভালো। চারদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসবের সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে মানুষের কাছ থেকে কি দূরে থাকা যায়? তুর্য 3 দিন আগে এর থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, মুখ ধরফড় করে সারাক্ষণ, চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউ যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে, তার উপর তার বউটা তাদের বিয়ের কথা জানেই না। যদি কোনোভাবে তার না দেখাবো বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদ কুড়ার লোভে দেখিয়ে দিয়ে কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে। তুর্যের বুক কাঁপছে, অস্থির হয়ে উঠেছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পরে যে ভালোবাসা দিবস, এটা একদম খেয়াল ছিল না। খেয়াল থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, আর সে সাথে পৃথার কলেজে ঢুকলো। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। তার সকল মেয়েরা শরীরে বসন্ত রাঙা শাড়ি পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ বড়সড় স্টেজ সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাইরের মানুষদের আজ ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগ মোটেই হাতছাড়া করেননি তুর্য। যদিও এমন চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবুও সাধারণ মানুষের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদে এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ আর শরীরে একখানা বসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে, গলার কাছে আবার কিঞ্চিৎ লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাত ঘুরিয়ে আবার মাথার চুলগুলো পিছনে ঠেলা, আর সে শ্বাসটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবি গলা ঠিক করলো। আরুষকে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগল না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে আরুষের পানে তাকালো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ, আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নেই। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আর চুপসে গেল। সে কি বললো? আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গো নাকি যে তুর্যের পানে নজর দিবে? ছি, কি সব আজে বাজে কথা। আর মনে মনে তুর্যের জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালো, প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার, অতঃপর পিছনে ঘুরতে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করে হাত টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এ তো সেদিনই সেই ঝগড়াটে মেয়েটা। যে মেয়েটা এত সুন্দর কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণ শরীরে বসন্তী রঙের শাড়ি চড়েছে ঝগড়াটো নারী, চুলগুলো খোপা, চোখে মোটা কালো কাজলের পরে, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল। দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার, কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ে এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্কের দ্বারা কতভাবে হৃদয়কে শাসন। তার বউ আছে বলে, বউ থাকলে অন্য নারীর পানে তাকানো মহা পাপ। পাপ তুর্য ঢোক গিলল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবার উদ্যত হলো অন্যদিকে চলে যেতে হবে। তখনই পিছন থেকে চেঁচানোর শব্দ হলো। পিঠা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি শাড়ি। তুর্য থমকে দাঁড়ালো, ভুরু কুচকে তাকালো সে পিছনের দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে শাড়ির আঁচলে বেঁধেছে। তুর্য কিছু বলার আগে পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদ না জড়িয়ে নিঃশব্দে শাড়ি সারানোর চেষ্টা করলো তুর্য ঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হলো পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করে মেয়েটা শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সেও ব্যর্থ। আর এদিক থেকে বিরক্ত পেয়ে চরম পর্যায়ে শেষে আর কোনো ইতি না পেয়ে এক টানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলে ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস হয়ে গেছে। পৃথা বেশ চমকালো। নিজের শাড়ির আঁচলটা 2 হাতে ধরলো চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তে। নতুন শাড়ি তার মাত্র আজই পড়েছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো। তেতো উঠলো পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন? তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিঁড়বে। সব দোষ আমার, তাই না? আপনার ঘড়ি কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয়, তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেও না, আমার ঘড়ি আমার মতো সভ্য। ওষ্ঠ বাঁকালো পৃথা তাচ্ছিল্যের সুরে বলল, আপনি সভ্য, তবে অসভ্য কেন? তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল,
তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো বেয়াদব মেয়ে? পিতা কিছু বলতে চাইলো, তবে তার আগে তাদের কথোপকথনের মধ্যে ফোরন কাটলো আরস। তুর্যকে ডেকে বলো স্যার। তুর্য গর্জে উঠলো। আরসকে ধমকে বলো, চুপ আরস, একদম আমাকে থামাতে আসবি না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি। তুর্যের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলো পিঠা। চড়াগড়া বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাজি বদমাইশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না। কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরো। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পিতার শাড়ির আঁচল ধরে আরো কিছুটা অংশ ছিঁড়ে দিল। পিতা হাগ হয়ে গেল। ক্রোধে রিরি করে উঠলো তার শরীরখানা। অগ্নিদৃষ্টি পানে তুর্যের পানে। তুর্য যদিও কিছু একটা পাত্তা দিল না সেই দৃষ্টিকে। পিতা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে হাত বাড়িয়ে 2 হাত দিয়ে খামচি তুলল তুর্যের পাঞ্জাবি গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছেড়ে দিল মুহূর্তে। দাঁতে দাঁত চেপে বলল, সদ্য। তুর্য ফুঁসে উঠলো আরো। নিজের গলার দিকে তাকিয়ে ক্রোধ চরম পর্যায়ে তার। বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষখানা উন্মুক্ত হয়ে উঠেছে সম্মুখে। তুর্যের মেজাজ পারদ লাফিয়ে লাফিয়ে উঠছে। রক্ত লাল হলো চক্ষুধয়। কপালে নমনীয় রগগুলো ফুলে ফেপে উঠছে ইতিমধ্যে। স্থানকাল পাত্র কোনো দিল না ভেবে সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পিঠার নরম গালে। পিঠা স্তব্ধ হয়ে গেল। অজান্তে মেটার গালে হাত চলে গেল গালে। ছলছল করে উঠলো চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলে কেউ কখনো মারেনি, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পিঠা আশেপাশে তাকালো। তাদের ঝামেলা খেয়ে দিয়ে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পিঠার, আবার কান্নাও পাচ্ছে। পিঠা দাঁড়ালো না এক মুহূর্ত। দৌড়ে ওই স্থান প্রস্থান করলো একটু সময়ের মধ্যে। আর যতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া। পিঠা দৌড়ে চলে যেতেই মুখ খুললো সে। তুর্য পানে তাকিয়ে বলে, স্যার। তুর্য মহা বিরক্তিকর নিয়ে তাকালো আরসে পানে। কটমট হয়ে বলে, কি হয়েছে? জিবাদার নিজের 2 ওষ্ঠ ভেজালো আরস। আমতা আমতা করে বলল, স্যার, এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ময়িত দৃষ্টিতে তাকালো আরসের পানে। অবিশ্বাস্য কণ্ঠে শুধরলো, এই দরজার মহিলা আমার বউ? আর উপর নিচ ঝাঁকালো মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এবং একমাত্র বউ পিঠা ইসলাম। তুর্য হতভম্ব। কিঞ্চিৎ সময় নিয়ে হুট করে বুকে হাত দিল, বুকটা চেপে ধরলো। আরস পানিয়ান বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার। যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরস ভয় পেল। তুর্যের অ্যাটাক, এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করলো না একটু। দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে 1 বোতল পানি নিয়ে আবার দৌড়ে ফিরে এলো তুর্যের পানে। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়োকে বলল, স্যার, পানি খেয়ে নিন তাড়াতাড়ি। তুর্য পানির বোতল হাতে নিল। এখনো তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সেই প্রথম দিন থেকে জেমির সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়েছে, এখন সে কিনা জানতে পেরেছে এই সত্যই মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আরেকটু নিশ্চিত হয়ে তুর্য আবার শুধলো, ভাই তো নিশ্চিত এই দরজার মহিলা আমার বউ তো? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যের গলা শুকিয়ে এলো। নিজের হাতে থাকা বোতলের ছিপিটাকে খুললো। ঢকঢক করে গিলল বোতলের অর্ধেক পানি। হুট করে কিছু একটা স্মরণে আসতে পানি পান করে থামিয়ে দিল। বোতলটা পাশে অদূরে ছুঁড়ে ফেলো। অতঃপর আরসের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর ড্রাইভার কে নিবে শুনি? আর ঢোক গিলে আমতা আমতা করে বললো, স্যার, আমি তো বলতেই চাইছিলাম, কিন্তু আপনি থামিয়ে দিলেন। জোর করে বলতি, এমনি সময় তো ফটো ফটো করতে পারিস বেয়াদব। থামলো তুর্য। চিন্তিত সে বলল, নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরস জিভা ধরে ওষ্ঠ ভেজালো। বুকে সাহস নিয়ে বলল, স্যার, দরজার মহিলারা ব্যথা পায় না। সাথে সাথে তেতে উঠলো তুর্য। ঝাঁঝালো করে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দরজাল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো। আরও চুপচে গেল। তবে মনে মনে ভেঙচি কাটতেও ভুললো না। ওষ্ঠবাকে বিড়বিড়ে গেল, নিজে নিজে এতক্ষণ বউকে দরজাল দরজাল বলে মুখ ফেরা তুলছে, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাতে। শালা গিরগিটি কোথাকার। সময় গড়ালো। গোটা একটা রাত কেটে আবার সকালে দেখা মিলল। তুর্য আজও সকাল সকাল উঠে এসেছে পিঠাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটেছে তারপর থেকে বউ ঠিক কীভাবে প্রতিক্রিয়া ভেবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যের যে শক্ত হাত নিচ্ছে, বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হোক যাই একটা কেন, ওই মেয়েটাই তুর্যের বউ। তাছাড়া তার আর পিঠার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে তুর্যের দোষ কোনো অংশই কম নয়। দুজনে সমান দোষী। তার মধ্যে আবার তুর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকেলে ছেলেটা ছুটে গিয়েছিল পিতাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় হয় দেখা পায়নি বউটার। এরপর যদি আবার বউয়ের খোঁজে বাড়ির ভিতরে ঢুকে যেত, তাহলে হিতে বিপরীত হতো।
শ্বশুর বাড়িটা তো সব রাজাকার আলবদল আলমাসে ভরপুর। বউটা এই মুহূর্তে চেতে আছে। ভাই আর তুর্য বাড়ি ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তার ভালোবাসা শিখতে করা, তারপর না হয় শত্রু ঘেরা বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচা যাবে। তুর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরের সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তায় ফুটপাতে পায়চারি শুরু করলো। তার বউটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে চললে ইতিমধ্যে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলো। আরও হঠাৎ করে বলল, স্যার ওই আপনার বউ আসছে। তুর্য নড়ে চড়ে দাঁড়ালো। বউ? তার বউ ভাবতে প্রশস্তিতে ভরে গেল ছেলেটার প্রাণ। কতটা প্রতীক্ষা, কতটা ছটপটানির পরে সে দেখা পেয়েছে বউটারে। এই মেয়েটা আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ, তখন থেকে এক অজানা প্রশস্তিময় আষ্টে পৃষ্ঠে ধরেছে তুর্যকে। পৃথা রাস্তায় তুর্যকে দেখে না দেখার ভান করলো ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আর তাড়াহুড়ো করে বললো, হই করে বললো, স্যার আপনার বউ তো চলে যাচ্ছে। তুর্যের হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠলো ছেলেটা। তাড়াহুড়ো করলো বললো, বউ। থামলো তুর্য, অর্ধেকটা ডেকে বাকিরে গিলে ফেললো। নিজেকে সামনে নিয়ে আবার ডাক দিল, পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভুরু কুচকে তাকালো পিছনের দিকে। তাকে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুদয় কুচকে এলো আবার তাকে কেন ডাকছে? আবার কোনো ঝামেলা পাকানোর ইচ্ছে আছে? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার তাকিয়ে বুলিয়ে নিল সে। বলল, জি আমাকে ডাকছেন? তুর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে। মেয়েটা মুখে মুখে বললো, হ্যাঁ তোমাকে ডাকছি। পৃথা কপাল টান টান করে তাকালো তুর্য করে। শক্ত কণ্ঠে বললো, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? তুর্য বউয়ের শক্ত কথাটা নিকট কিছুটা দমে গেল। এই বোধহয় প্রথমবারের মতো সে দমে গেল, নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ নেই। তুর্য আশেপাশে তাকালো, কি বলবে না বলবে ভেবে পেলে না মস্তিষ্কে হাতারে। আমতা করে হুট করে বলেই ফেলো, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কটমাট করে সে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষ। তুর্য ঢোক গেল। সে যে উত্তেজনায় ভুল করে ফেলছে বেশ ভালো বুঝতে পারছে, তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা ছিঁড়ে না দিতে, তোমাকে থাপ্পড় দিতাম না। দিতে গেল পৃথা। কত সুন্দর ছেলেটা শব্দ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়ি ছিঁড়ে দিয়েছিল বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিল, অথচ এখন কি সুন্দর অবলীলভাবে বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিলে আমি থাপ্পড় দিতাম না। বেটা ব্রিটিশ। পৃথা দাঁতে দাঁত ফেলে চাপলো। কটমট করে বললো, ছিঁড়েছি বেশ করেছি, আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমি আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা ওটা আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে, যদি আপনি আমার বড় না হতেন। তুর্য অবাক হলো, কি বললো তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত। এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আসছে বড়, নয়তো নিঘাত বউয়ের হাতে মার খেত। এই বড় হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতো। তবে পরক্ষণে মুখ বাঁকালো তুর্য। তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তো তোমার বড় ছোটের জ্ঞান আসে না, তাও তাকে থাপ্পড় সময় অন্তত তোমার বড় ছোটের জ্ঞান আছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকটে। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথার দ্বারা অতি সূক্ষ্মভাবে অপমান করলো বেশ বুঝতে পারলো মেয়েটা। এদিকে ক্লাসে ঘন্টা পড়লো, তাই আর বিরক্ত অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পিতা। শুধুমাত্র করে দিতে কণ্ঠ বলল, আমার থেকে দূরে থাকবেন, পরবর্তীতে আপনাকে যেন আমি আর আমার সম্মুখে না দেখি ব্রিটিশ পুরুষ। নিজের যতটুকু করার প্রয়োজন ছিল বলে কলেজের ভিতর দিকে প্রস্থান করলো মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পিতা চলে যেতে আরো এগিয়ে দাঁড়ালো তুর্যের পাশে। ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বউটা মনে হয় এত সহজে মানবে না স্যার। তুর্যের প্রতি তীক্ষ্ণ হলো। সে পিঠার চলে যাওয়ার পানে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, আমি কি বউকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেবো আরস? এই নাটক সিনেমার উপন্যাসে যেভাবে হয় তেমনভাবে? আরস কোনো চিন্তা ভাবনা করলো না, ফট করে উত্তর দিল, শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো আরসের পানে। কটমাট করে বলল, চুপ থাক মির্জাপুরের বংশ। দিদি তো আমার মনটা ভেঙে কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প করে খুদকুড়া দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পঠিয়ে নিব, তার হতে দিলি না বেয়াদব। সকাল গড়িয়ে বিকেলের দেখা মিলল। পৃথা ক্লাস শেষ করে পার্কের দিকে একটু গেল। বাড়ি গেলে আবার কেউ বাড়ি থেকে বের করে দিবে না, অথচ মনটা ভালো লাগছে না খুব। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালের শেষ থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা
থেকে চঞ্চল প্রকৃতির দুষ্টমির জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে, কিন্তু কেউ কখনো মারেনি। অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জায় পড়ে হয়েছিল গতকাল পিতাকে, তবুও তো পিতা দমে যায়নি। কলেজ যাওয়া বন্ধ করেনি, পিতা হাঁটতে শেখেনি। আর না কাল ওই থাপ্পড়টা তার কোনো দোষ ছিল, তাই তো সকাল সকাল কলেজে ছুটে গেছিল। কিন্তু লজ্জা, মন খারাপ, তারা তো ঠিকই আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পিতাকে। কি হলো, কেন হলো, কোন দোষে পিতাকে লজ্জায় পড়তে হলো সবার সম্পর্কে? তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসছে, পিতার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে উঠছে। ইচ্ছে করে 2-4টা থাপ্পড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে, কিন্তু বড় করে বলে চক্ষু লজ্জাটা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলে সে তো না। পার্কে বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মধ্যে তার পাশে এসে বসলো কেউ একজন। পিতা ঘাড় ঘুরিয়ে তাকালো এদিক সেদিক তুর্যকে। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে, আর আপনার পাশে কেন বসছেন? তুর্য কোনো পাত্তাই দিল না পিতার কথা। নির্বাকার ভঙ্গিতে বলল, জায়গা পেয়েছি, বসছি। এখানে কি তোমার নাম লেখা আছে নাকি? পিতা কেন যেন কথা বাড়াতে ইচ্ছে করলো না। এর সাথে এখন কথা বাড়ালে মানে ঝগড়া, আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেলে পৃথা কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। সে ধূপধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তুর্য পিছনে ডাকলো, গলা উঁচিয়ে, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতে পিছন ফিরে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যর পারে। কিছু না বলে চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। তুর্য আর ডাকলো না মেয়েটাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার যাওয়ার পানে। আরুষ পাশেই ছিল। পৃথা চলে যেতে দেখে সে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চা মতো বউটা অমন বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো তাই? দেখলি ফোঁস করে ওঠে, মনে ঠোকর মেরে শেষ করে দিবে আমাকে। চলবে অবদ্ধ পিছুটান। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।